আসসালামু আলাইকুম। সারা বাংলা ডট নেট এর বিশেষ আয়োজন সারা বাংলা ফোকাসে সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় নাগরিক সেবা এবং সিটি কর্পোরেশন। আমাদের আজকের অতিথি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম। জনাব আতিকুল ইসলাম একজন সফল ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী নেতাও। আতিক ভাই, আপনাকে সারা বাংলা ফোকাসে আমন্ত্রণ। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। কেমন আছেন আপনি? এটা তো সারা বাংলা ফোকাসের প্রোগ্রামটার জন্য আমি ধন্যবাদ জানাই সারা বাংলাকে। সারা বাংলা ডট নেট একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে প্রথম থেকে। এই জন্য আমি সারা বাংলা ডট নেটের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি মনে করি যে এটি কিন্তু দরকার। আমাদের কি কি সমস্যাগুলো আছে এগুলোকে যদি তুলে নিয়ে আসা যায়, এগুলোর সমাধানটাই কিন্তু আমাদের করতে হবে জনগণের প্রতিনিধি হিসাবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর লাইভ করার জন্য। ধন্যবাদ আতিক ভাই, আপনার এই ইয়ের জন্য আমরা কৃতজ্ঞ। আপনি তো একটা দুর্যোগের সময় আমরা সবাই ফেস করছি, তো এই দুর্যোগকালীন সময়ে আপনি আপনার ভোটারদের বা আপনার নগরবাসীদের কিভাবে সহায়তা করছেন বা এই দুর্যোগকে আসলে কিভাবে মোকাবেলা করছেন? ধন্যবাদ। এই দুর্যোগটা এখন যে অবস্থায় আছে, আমরা যেটা পড়ছি বা যেটা দেখছি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে, WHO যা বলছে যে এই দুর্যোগ কিন্তু আজকে বা কালকে চলে যাবে না। এই মহা দুর্যোগ সারা বিশ্বর মোস্টলি সব দেশেই কিন্তু এই দুর্যোগটা ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগকে আমাদেরকে এখন মোকাবেলা করতে হবে। এটাকে আমি বলি করোনাকে ম্যানেজমেন্ট করতে হবে। ইটস কমপ্লিটলি ম্যানেজমেন্টের উপরে। এবং ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের নিজের থেকে আসতে হবে, নিজের ভিতর থেকে আসতে হবে। যে এটা এরকম না যে না আমাদের কিছু হবে না। এটা এমন একটা মহামারী, এটাকে সায়েন্টিফিক্যালি আমাদেরকে এটা ম্যানেজমেন্ট করতে হবে। এবং সায়েন্টিফিক্যালি ম্যানেজমেন্ট করতে যে এই যে করোনার চেইনটা, এই চেইনটা কিন্তু আমাদের ভাঙতে হবে। চেইনটা হচ্ছে যদি কারো করোনা হয়ে থাকে, যদি কারো উপসর্গ হয়ে থাকে, তখন সাথে সাথে আমাদের কিন্তু অটোমেটিক আমাদের আইসোলেশনে চলে যেতে হবে আমাদেরকে। নাম্বার ওয়ান, আমরা আগে যেরকম লোকের সাথে সমাগম করতাম সেটি কিন্তু এখন আর হবে না। সুতরাং এটাকে এখন ম্যানেজ করতে হবে। এই ম্যানেজমেন্টের জন্য আমি বলছি, এটাকে আমি প্রথম থেকে বলে আসছি, করোনাকে ম্যানেজমেন্ট করতে হবে। আর যারা আজকে সারা বিশ্বে যারা সায়েন্টিস্ট আছেন, যারা গবেষক আছে, যারা ডাক্তার আছে, তারা কিন্তু চেষ্টা করবে যে কিভাবে টিকা, ইনজেকশন, ওষুধ কি কি তারা করতে পারে, ইনজেকশন সহ। সুতরাং আর আমাদের পার্ট হচ্ছিল জীবন, জীবিকা, অর্থনীতি এবং সুরক্ষা ম্যানেজ করে কিন্তু এগুলা চালাতে হবে। এখন অনেকে কিন্তু বলছে জীবন আগে নাকি জীবিকা আগে। তা আমরা ওই ডিবেটে না গিয়ে, যেই সব দেশে আজকে অনেক বেশি মৃত্যু হয়েছে তারাও কিন্তু এখন খুলে দিচ্ছে লকডাউন, কারণ তারা দেখছে যে এইভাবে কিন্তু জীবন থেমে থাকতে পারে না, অর্থনীতি থেমে থাকতে পারে না। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে চলতে হচ্ছে এবং আমাদেরকে ম্যানেজ করতে হবে। আপনি অফিসে যাবেন, আপনি ঘর থেকে কিভাবে আপনি অফিসে যাবেন, আপনি অফিসে গিয়ে কিভাবে বসবেন, আপনি দুপুরে লাঞ্চ আপনি কিভাবে করবেন, আপনি মার্কেটে যাবেন কিভাবে করবেন, মসজিদে যাবেন কিভাবে করবেন, এটি হচ্ছে এখন একটা ম্যানেজমেন্টের ব্যাপার। হ্যাঁ, এখন আমরা সিটি কর্পোরেশন থেকে কি করতে পারি? অবশ্যই আমরা অ্যাওয়ারনেস করতে পারি। আপনারা দেখেছেন যে আমি গত 17ই মার্চে আমরা ওই কিছু সাবান দিয়ে হাত ধোয়ার জায়গা সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় করে দিয়েছিলাম টেম্পোরারি ভাবে। কিন্তু এখন সময় আসছে এগুলোকে পার্মানেন্ট ভাবে করে দেওয়ার জন্য। কারণ ওই ম্যানেজমেন্টের মধ্যে হাত ধোয়াটা কিন্তু একটা ম্যানেজমেন্টের পার্ট অফ ম্যানেজমেন্ট। সুতরাং তার মানে সিটি কর্পোরেশন থেকে এখন এই হাত ধোয়ার যে ব্যবস্থাটি অস্থায়ীভাবে আছে সেগুলো আমরা আগামীতে স্থায়ীভাবে দেখতে পাবো। এক্স্যাক্টলি। কারণটা কি আমরা এই বারবার পানি রিফিল করা কিন্তু সময়ের ব্যাপার। সাবান চুরি হয়ে যাচ্ছে। আমি বলেছি অলরেডি, দেখতে কি ধরনের কনসেপ্ট যে পানি আমাদের যে সিটির যে মার্কেট গুলো আছে যেখান থেকে পানিটা যেন আমরা অটোমেটিক্যালি যেন পাই, যেন অর্থাৎ পানিটা রিফিল করতে গেলে কিন্তু ভেরি ডিফিকাল্ট পানি রিফিল করা। প্লাস সাবান ধোয়ার জায়গাতে আমরা কোনো ধরনের লিকুইড সোকান কিছু দিলেই তো চুরি হয়ে যাচ্ছে। যেখানে ডাস্টবিন চুরি হয়ে যাচ্ছে সেখানে সাবান তো চুরি হয়ে যাবে। এটা বাস্তবতা নিরিখে আমাদের কথাগুলো আমি বলছি। এই যে আমাদের যে চৌর্যবৃত্তির যে মানসিকতা, আমরা আসলে আমাদের সব লেভেলেই জিনিসটা দেখতে পাই।
এইটার মূল কারণ কি? আমরা এটা থেকে বের হতে পারবো কিভাবে? দেখুন, মূল কারণটা কি, আমরা সবাই নাগরিক। শুধু যদি সুনাগরিক হই তাহলে কিন্তু আর কিছু হয় না। আমি কাকে দোষ দিব বলেন? আমরাই তো নামি দামি গাড়ির থেকে আমরা কিন্তু কলার ছোকলা, আমরা কিন্তু ময়লা, আমরা কিন্তু সিগারেট, আমরা কিন্তু পলিব্যাগ ফেলে দিই কিন্তু গাড়ির ভিতর থেকে। সুতরাং চর্যবৃত্ত থেকে শুরু করে ময়লা ফেলা যে বৃত্ত মানসিকতা, এগুলোর থেকে কিন্তু বের হতেই হবে আমাদেরকে। এই করোনা ভাইরাস যে একটি মেসেজ দিয়ে গেছে যে ডিসিপ্লিন লাইফ করতে হবে, খুব ম্যানেজ লাইফ করতে হবে। সুতরাং আমি যেটা বলছিলাম যে আমরা সিটির থেকে এই কাজগুলো করছি, এবং আপনারা জানেন যে আমরা 8টি জায়গায় আমাদের প্ল্যান ছিল যে আমরা করোনা টেস্টের জন্য আমরা বুথ করে দিব। সে 60টি জায়গায় কিন্তু আমরা বুথ কিন্তু করে ফেলেছি, এবং সেই এগুলো কি বুথে কিন্তু অলরেডি প্রচুর অ্যাক্টিভ? অলরেডি অ্যাক্টিভ। এবং একটি বুথ, 60টি ছাড়া একটি বুথ ডেডিকেট করা হয়েছে আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য, যেটা মহাখালীতে আমাদের কমিউনিটি সেন্টার আছে, যেটা ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে। ওটি কিন্তু ডেডিকেট করা হয়েছে সাংবাদিক ভাই বোনরা এবং তাদের পরিবারের জন্য। এটা খুব এটার সঙ্গে সুন্দর মানে গাজী পরিবেশ। গ্রুপের একটা সম্পৃক্ততা এটা আছে। গাজী গ্রুপ স্যাম্পল কালেক্ট করে নিয়ে যাচ্ছে, আর সিটি কর্পোরেশনে তাদের পুরো একটা ফ্লোর দিয়ে দিয়েছি আমরা। এটা ডেডিকেটেড ফর দা সাংবাদিক ভাই বোনদের জন্য এটা, এবং তাদের পরিবারের জন্য করেছি আমরা একটা। কারণ আপনারা তো ফ্রন্ট লাইনে কাজ করছেন, যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, আমরা এবং গাজী গ্রুপ মিলে আমাদের, ওনারা খুঁজছিলেন আমাকে, যখন ফোন করলেন সাংবাদিক ভাইরা যে আমরা কি করি, তখন আমি বললাম আমি আমাদের কমিউনিটি সেন্টারটা দিতে চাই। তো এই যে এইভাবেই কিন্তু ম্যানেজ গুলো করতে হবে। এবং 8টা যে বুথের মধ্যে 7টা বুথ চলছে, উত্তরাতে আছে, মধুবাগে আছে, মিরপুরে আছে, মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আছে, মধুবাগে আমাদের কমিউনিটি সেন্টার আছে। এবং এগুলাতে যে 7টা বা 8টা এই বুথে কিন্তু অনসার দিতে আসছে, তাদের স্যাম্পল কালেকশন করতে আসছে। সুতরাং এগুলোকে কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়াতে হবে। 7টা বুথ ইজ নট এনাফ এই মুহূর্তে। সুতরাং আপনার আপনার এগুলাকে, যে কারণ এগুলো আপনার কনস্টিটিউশনাল বলেন। এরিয়া যত বড়, বা যে পরিমাণ আপনার ভোটার বা যে পরিমাণ আপনার নাগরিক, সেই নাগরিকরা যে পরিমাণ সেবা চাচ্ছে, সেই তুলনায় আসলে 7টা বুথ আসলে কোনো না। কিন্তু আটকে আছেন কোথায়? আসলে বাড়াতে পারছেন না কেন? আমি আটকে আছি কোথায়? কারণ বুথ তো বাড়ালে হবে না। কারণ বুথের থেকে তো টেস্ট করে নিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। হুম, হুম। স্বাস্থ্য অধিদপ্তরের তো এটাকে তো ওনাকে তো পিসিআর মেশিন থেকে শুরু করে, টেকনিক্যাল থেকে শুরু করে, ল্যাবরেটরি থেকে শুরু করে, টেকনিক্যাল নোয়া সবই কিন্তু বাড়াতে হবে। আমি হ্যাঁ। আজকে 20টা বুথ করে দিলাম, কিন্তু এগুলো তো কালেকশন করতে হবে। তো কালেকশন তো আমরা করছি না, হুম, কালেকশন করছে হলো ব্র্যাকের সাথে। আমরা একটি এগ্রিমেন্টে গিয়েছি, ব্র্যাক এই বুথগুলো দিচ্ছে, আমরা জায়গাগুলো দিচ্ছি। ব্র্যাককে আমরা বলেছি যে আরো বুথ বাড়ানোর জন্য। তা বুথ বাড়ালেও হবে না, যেখানে আমাদের পিসিআর ল্যাব, ওই ল্যাবও কিন্তু বাড়াতে হবে। হুম, এক, হুম, সাথে সাথে ল্যাবের টেকনিশিয়ানও কিন্তু বাড়াতে হবে। দুই, হুম। সুতরাং এটা কিন্তু হোল একটা ইন্টিগ্রেটেড প্রসেস। এটা এমন না যে আমি তো চিন্তা করছিলাম যে আমার যে সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারে একটি করে বুথ আছে, ওটার পাশে আরেকটা বুথ করলে কি হয়। সুতরাং এই যে এগুলা কিন্তু টোটাল করোনাটাই কিন্তু আমার জন্য একটা নতুন একটা ম্যানেজমেন্ট নিয়ে আসছে, নতুন একটা চ্যালেঞ্জ, যে স্বাস্থ্য খাতে কিন্তু এটা এখন সময় আসছে। অচেনা শত্রু আসলে, যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। অদৃশ্য এবং শত্রু একটা। অদৃশ্য রাইট। অদৃশ্য শত্রু। তো আপনি যেটা বললেন যে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আসলে যুদ্ধ করতে গেলে আমাদের আসলে ম্যানেজ করে চলতে হবে, আপনি খুবই একটা সময়োপযোগী কথা বলেছেন। এবং আপনি উন্নত বিশ্বের যে কথাগুলো বলেছেন, যে ওরা আস্তে আস্তে লকডাউন শিথিল করে ফেলেছে সর্বোচ্চ মৃত্যুর হার হওয়ার পরও। কিন্তু একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, ওরা যখন লকডাউন শিথিল করেছে, ওরা কিন্তু ওদের কার্ভটা এখন ডাউনের দিকে। প্লাস ওরা রাইট। আসলে কিভাবে ইকোনমিটা রিভাইভ করবে, বা ওদের জনগণকে আসলে কিভাবে খাবার হেল্প করবে, সবকিছু একটা প্ল্যান করে ওরা এই জায়গায় এসেছে। কিন্তু আমরা কি আসলে এই প্ল্যানটা করতে পেরেছি? এই যে আপনি যেটা বলেন ইন্টিগ্রেটেড যে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, আমরা কি এখনো সমন্বিত ভাবে এই জিনিসটাকে এগিয়ে নিতে পারছি? আমি আপনাকে উদাহরণ দিই। আমরা বেশ মাসখানেক আগে আমার একটা C40 মিটিং করেছি দেশের প্রায়, এটা প্ল্যাটফর্মটা হচ্ছে 120টা দেশের মেয়রদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম C40। হুম, সেই দিন এই মিটিং এ 1 মাস আগে 98টা দেশের মেয়ররা আমরা একসাথে একটা প্ল্যাটফর্ম মিটিং করছিলাম। তখন ভ্যানকুভারের মেয়র বলছিল যাতে মিস্টার ইসলাম, আমাদেরও কিন্তু খুব টাফ হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়েতে ম্যানেজমেন্ট করার জন্য, ভেরি টাফ। এবং তারা বলছিল যে আমাদেরও কিন্তু পার্কে লোক চলে যাচ্ছে হাঁটার জন্য। লন্ডনেও কিন্তু হাইট পার্কেও কিন্তু মানুষজন
হাঁটতে চলে যাচ্ছে। আমাদেরকে বুঝতে হবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আর ভ্যানকুভার, যেই দেশ ওয়ার্ল্ডের টপ 10 টাউনের মধ্যে সেকেন্ড টাউন এখন ওয়ার্ল্ডে, ভ্যানকুভার, তারাও কিন্তু ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। এবং তারা আমাকে বলছিল যে তোমার দেশের লোক সংখ্যা কত পার স্কোয়ার কিলোমিটারে। আমি বললাম যে 49,000 লোক পার স্কোয়ার কিলোমিটার আমার ঢাকা শহরে বাস করে। তখন তাদেরকে বললাম তোমার কত, বলে আতিক মিস্টার ইসলাম আমাদের 1100 লোক বাস করে, তাই আমাদের হিমশিম খেতে হচ্ছে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি অনেক কথা, অবশ্যই আমরা বলছি, আমরা চেষ্টা করছি, ত্রাণ নিচ্ছি, ঘরে ঘরে দিয়ে আসছে, বাট তারপরেও দেখতে হবে যে আমাদের এডুকেশন লেভেল কি। আমাদের যারা এডুকেশন যারা আছে তারাও কিন্তু দেখছেন, তারাও কিন্তু মানছে না। নন এডুকেট কথা তো বাদ দিয়ে দিলাম। সুতরাং আপনি যে কথাটা বললেন যে আমাদের কার্ভটা বাড়ছে, আমাদের কার্ভ বাড়ছে, তার সাথে সাথে আমাদের অর্থনীতি, আমাদের 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 অর্থনীতি, আমাদের জীবিকা জীবন নিয়ে কিন্তু আমাদেরকে এখন মাঠে আমরা নেমে গিয়েছি অলরেডি। এটা হ্যাঁ, নেমে গিয়েছি, এইটাকেই এখন আমাদের ম্যানেজ করতে হবে কিভাবে, এইটা নিয়ে আমাদের থাকতে হবে এবং এটাকেই আমাদেরকে মেনে চলতে হবে। আমি এখানে বেশি জোর দিচ্ছি, যেরকম বাস খুলে যাচ্ছে, ট্রেন খুলে যাচ্ছে, দোকান খুলে যাচ্ছে, আমি অনুরোধ করব যার যার রেসপেক্টিভ জায়গার থেকে, আমি সবাইকে অনুরোধ করব আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আসুন, আমরা আমাদের দায়িত্বটা আমরা নিই। যারা লঞ্চের দায়িত্ব তারা লঞ্চের দায়িত্ব নিই, যারা বাসের দায়িত্ব বাসের দায়িত্ব নিই। শুধু কথা বললে হবে না যে পার্টিকুলারলি যে সিটের মধ্যে 50% নিব, বাকি 50% নিতে না নিতে হয়। তাদেরকে স্যানিটাইজার, প্রত্যেকের মাস্ক আছে কি না আছে, তারা রীতিমতো হাত ধুচ্ছে কি না ধুচ্ছে, এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপটা করতে হবে এখন কিন্তু আমাদেরকে। এটা শিক্ষিত সমাজ হোক, অশিক্ষিত সমাজ হোক, সবাই কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। তারপরে বলা হয়েছে যাদের বয়স বেশি তারা যেন রাস্তায় যেন না যায়, ভিড়ে যেন না যায়, যারা গর্ভবতী মা তারা যেন রাস্তায় না যান। এগুলো কিন্তু ওনাদের নিজের থেকে কিন্তু করতে হবে। আমাদের WHO গাইডলাইন প্লাস আমাদের স্বাস্থ্য অধিদপ্তর গাইডলাইন থেকে আমাদের মেনে চলতে হবে। আমাদের মেন্টালিটি হয়েছে কি, না মানলে কি হবে, এই এই মেন্টালিটিটা জায়গাতে পরিহার, স্থির হতে হবে আসলে। এই জায়গাটা এই স্থির জায়গাতে হতে হবে আমাদের এবং কঠোর হতে হবে। এবং আপনি যেটা এক্স্যাক্টলি বললেন এটা আসলেই যে আমাদের সেলফ অ্যাওয়ার বাড়াতে হবে। নিজেরা যদি আমরা সচেতন না হয়, এটা কোনোভাবেই সম্ভব না। আমি একটু ভিন্ন কোনোভাবে সম্ভব। আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করতে চাই। যেমন কেরালা, কেরালা যেটা করেছে, আপনার ওরা সমস্ত লকডাউন করে দিয়ে বাড়ি বাড়ি আমিষ, প্রোটিন সব খাবার পাঠিয়ে দিয়ে জিনিসটাকে মোকাবেলা করেছে, এবং ওরা কিন্তু খুবই প্রোটেক্টেড। আমরা কি পারতাম না আমাদের যারা সামর্থ্যবান আছে এদের সঙ্গে আমরা সমন্বয় করে যারা অসামর্থ্যবান তাদের তাদেরকে একদম কঠোর ভাবে লকডাউনে রেখে এরকম একটা ব্যবস্থা বলে জিনিসটাকে প্রোটেক্ট করে? আমরা কিন্তু 2 মাস অলরেডি সাময়িক ছুটি বা অঘোষিত লকডাউনের মধ্যে ছিলাম, কিন্তু এইটাকে কি আমরা ওইভাবে করতে পারতাম কিনা? আপনার কি মনে হয়? দেখুন দেখুন আমিও কিন্তু আপনি জানেন সবাই মিলে সবার ঢাকা একটা প্ল্যাটফর্ম থেকে আমার গতকাল পর্যন্ত প্রায় 65,000 মানুষকে কিন্তু আমরা কিন্তু ঘরে 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 খাবার কিন্তু দিয়ে আসা হয়েছে। নাম্বার ওয়ান, হুম, আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, আমাদের আমাদের মন্ত্রণালয় যেটা ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ থেকে দিয়েছে, সবাই কিন্তু সব জায়গায় কিন্তু দেওয়া হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করি উল্টা, দেওয়ার পরেও কেন রাস্তার মধ্যে লোকজন কিন্তু আপনি দেখেছেন কিন্তু বিভিন্ন জায়গায় 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 কিন্তু লোকজন কিন্তু বসে আছে। ওদেরকে আমি জিজ্ঞাসা করছি তোমরা কেন বসে আছো, ওরা কথা হচ্ছে যদি পাই তাহলে অসুবিধা কি আছে। কিন্তু ওদের মাথার মধ্যে এই যে করোনার যে মেন্টালিটিটা যেটা আছে, যে চেইনটাকে ভাঙতে হবে সাইন্টিফিক্যালি, ওনারা কিন্তু সেটা বুঝছেন না। এবং ওনারা বলছেন যে আল্লাহ দিছে আল্লাহ নিয়ে যাবে, অনেকে বলছে আমরা করোনা কি বুঝি না। তাই এই ধরনের, আমি সেটাই আমি এই জন্য উদাহরণ দিলাম ভ্যানকুভারের সাথে, আমি উদাহরণ দিলাম লন্ডনের সাথে, যে ওই দেশেও কিন্তু অলিতে গলিতে বিভিন্ন সময় আমরা যখন মেয়রের প্ল্যাটফর্ম মিটিং করি, ওরা কিন্তু বলছে ইট ইজ এ ভেরি 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 ডিফিকাল্ট টু মেনটেন দ্য লকডাউন। আর আমাদের যে দেশে 49,000 লোকের বাস পার স্কোয়ার কিলোমিটারে, আপনারা দেখেছেন যে পুলিশ যে অদৃশ্য শক্তি, আজকে 71-এ যুদ্ধ করেছি, আমরা জানি যে পাকিস্তান আর্মির সাথে আমরা যুদ্ধ করছি। হুম, এখানে 71-এ কিন্তু সবাই কিন্তু মুক্তিযোদ্ধাকে সাপোর্ট দিয়েছে, খাওয়া বেড়ে দিয়েছে, বাসা থাকতে দিয়েছে, রান্না করে দিয়েছে। ঠিক এই অনুরূপ কিন্তু এই যে করোনার যে যুদ্ধ, কিন্তু মুক্তিযোদ্ধারা যারা আছেন, করোনাতে যোদ্ধা যারা আছেন, আজকে ডাক্তাররা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আপনারা কিন্তু সবাই কিন্তু বারবার
বিভিন্ন জায়গায় কিন্তু বলছেন না কেউ বের হবে না, কিন্তু বের হবে না, কিন্তু বের হবে না, কিন্তু কয়জন শুনছে? হ্যাঁ, এটাই আমাদের হচ্ছে এটা এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। নাগরিক আর্মি নামায়, জি, সচেতনতা অনেকটাই আর্মি কম, না, ঠিক। কিন্তু আর্মি আরেকটা আর্মি আর্মি শেষ করি, হ্যাঁ, আর্মি নামায় কারফিউ দিলে, এটা তো আপনি কারফিউ দিবেন কোন অদৃশ্য শক্তির এগেনস্টে কারফিউ দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তাকে যে আর্মি নামা যদি করা হয়, আমাদের পুলিশ এফেক্টেড হয়েছে, আমাদের আর্মি এফেক্টেড হয়েছে। হুম, এবং এটা এরকম একটি রোগ যে নিজে যদি আপনি না বুঝেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন। বাট অবশ্যই। তারপরে আমরা মনে করি, আমি সেই তুলনায় আমাদের লোকজনরা যথেষ্ট 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 সচেতনতা ছিল। কিন্তু অবশ্যই যে কার্ভটা যেতে উঠে যাচ্ছে, এখন যদি আরো বেশি সচেতনতা হতো, বাট তারপরেও এটি স্বাস্থ্যবিধি মেনেই সরকার যে ডিসিশন দিয়েছে, আমি মনে করি এখন আমাদের কাজ হবে, সামনের উপায় একটি, যে আগামীকাল থেকে অফিস আদালত বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠান যারা আছেন, আসুন, আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের স্বাস্থ্য সুরক্ষা রেখেই জীবন চালাতে হবে। আগের জীবন আপনাদেরকে ভুলে যেতে হবে, নতুন জীবন, নতুন জন্মগ্রহণ করেই যেন এই জীবন শুরু করতে পারি, সেটি মাথায় থাকতে হবে। আপনি তো দেখছেন যে এই করোনা কালে আসলে ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ এই শহরগুলো, এই শহর অঞ্চল যেগুলো মানে আরবান এরিয়া আমরা যেগুলোকে বলি, সিটি কর্পোরেশন আওতাভুক্ত, এই জায়গাগুলোতে মানুষজন, সাধারণ যারা রোগী, করোনা রোগী না, অন্য রোগে আক্রান্ত, তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা পাচ্ছেন না। আপনার কি মনে হয় যে কেন আসলে এই পরিস্থিতির শিকার মানে তারা শিকার হচ্ছেন, কেন এই স্বাস্থ্য সেবাটা পাচ্ছেন না? তা আমি যদি বলি উল্টা একটা প্রশ্ন, যে বিভিন্ন হাসপাতালে যারা বড় বড় হাসপাতালে স্পেশালিস্টরা কেন চলে গিয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যারা স্পেশালিস্ট তাদের যারা আছেন, তারা তো বলছে যে তাদেরকে আসলে সুরক্ষা দেওয়া যায়নি, পিপিই বা তাদের যে ধরনের সরঞ্জাম প্রয়োজন ছিল সেগুলো আসলে সরবরাহ করা হয়নি। বা অনেক জায়গাতে আমরা দেখেছি, যেমন N95 মাস্ক, যেটা আমাদের ঔষধাগার থেকে যেটা দেওয়া হচ্ছে, ওগুলো নকল ছিল। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা এগুলোর বিরুদ্ধে তেমন কোনো স্টেপও দেখিনি আসলে। না, যে যে নকল সাপ্লাই করবে, সে যেই হুম। হোক না কেন, আমি হই আপনি হন, তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। হ্যাঁ, কিন্তু আতিক ভাই, এই জবাবদিহিতা, যে N95 নকল মাস্কের বিরুদ্ধে যে প্রতিবেদনটা অলরেডি আজকে 1 মাস 1 দিন নিশ্চিত সাবমিট করেছে তদন্ত কমিটি, কিন্তু আপনি কি পার্সোনালি জেনেছেন যে আসলে ওই প্রতিবেদনে কি হয়েছে বা আসলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? না, আমরা আমি তো এই অনেস্টলি বলি, যাচ্ছে। আমি অনেস্টলি বলি, এটা হুম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবে। বাট অবশ্যই আপনারা যে প্রতিবেদন দিয়েছেন আমিও দেখতে পারি, কারণ আপনারা দেখেছেন যে গত না, এটা পরশু আমরা দিনের না, আগের দিন, স্বাস্থ্য মন্ত্রণালয় এই N95 নকল মাস্কের বিরুদ্ধে প্রতিবেদনটা, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু অলরেডি 1 মাস 1 দিন, স্টিল নাও হুম হুম, ইট ইজ অন ডিপ ফ্রিজ। না ঠিক আছে, এটা এই এই যে ডিপ ফ্রিজ, তো অবশ্যই এটা ডিপ ফ্রিজে কেন থাকবে, এটাকে আমাদের কিন্তু ওপেন করতেই হবে। জনগণ কিন্তু এটা চাবে কিন্তু ওপেন করার জন্যই। আমি যেরকম আপনারা জানেন যে গত পরশুদিন আমি যখন দেখলাম যে কেন কেন আগুন লেগেছে ইউনিট হাসপাতালে, যখন গেলাম তখন হুম, হুম। দেখলাম যে ওদের ফায়ার এক্সটিংগুইশার গুলো ডেট নাই। তো এগুলো তো হ্যাঁ, জনগণকে বলতে, এগুলো কিন্তু জনগণকে বলতে হবে। হ্যাঁ। ঠিক তো এখন সিমিলারলি আপনি যে যদি কেন তখন বলতেন যে না, এটা পরে বলবো বা দেখি, তাহলে তো জিনিসটা ইনস্ট্যান্ট হতো না। কিন্তু এইসব এটা জায়গাতে হতো তো না, আমরা ইনস্ট্যান্ট রেসপন্স দেখছি না আসলে। না এগুলো উচিত অবশ্যই। এগুলা আপনারা জানেন যে আমি দায়িত্ব নিলাম 13 তারিখে এটার, অবশ্যই। তারপরে আমাদের ডেঙ্গু নিয়ে আমরা কাজ করছি। এলা আমার মনে হয় কি, যার যার দায়িত্ব যদি তাকে তাকে পালন করা হয়, তাহলে কিন্তু আমাদের সব কাজ কিন্তু সহজ হয়ে যায়। এখন সবই যদি আমার দেখতে, মেয়রের দেখতে হয়, সেটা যেরকম সম্ভব না, আবার আমার কাছে যদি আরেকজন যদি দেখে, তাহলেও কিন্তু সম্ভব না। সুতরাং যার যার ডেস্ক থেকে যে সাপ্লাই দিচ্ছে, সে যদি মিস্টেক করতে, হি শুড বি পানিশড, এবং তাকে জনগণের কাছে তাকে জবাবদিহিতা করতে হবে তাকে, এটা যেই হোক এবং না কেন। আমি আমি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করেছি, ওনারা আমাকে যেটা বলেছেন যে অ্যাজ জি, বাই ল, সিটি কর্পোরেশন এরিয়ার প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য আসলে সিটি কর্পোরেশনকেই দিতে হবে, এটা বাই ল। কিন্তু অবশ্যই। আসলেই কি আমাদের সিটি কর্পোরেশনের অবকাঠামো বা সবকিছু মিলে সেই সক্ষমতা আছে এই নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য? আমি আপনি ভালো আমি কথা আপনার বলেছেন। আমি আপনার দুই জি, হাজার উনিশ 20 সালের বাজেটটা দেখেছি। সেই বাজেটে সবচাইতে কম যে বাজেটটা লোক, সেটা 1.5 কোটি টাকা, অনলি ফর হেলথ সেক্টর। বাট এই যে আপনার যে বিশাল পরিধির যে নগর, এই নগরের জনগণের জন্য কি এই বাজেট বা এইভাবে কি আসলে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব?
দেখুন, আহ, আমি তো প্রথমেই বললাম আজকে কোভিড কিন্তু সবার চোখ কিন্তু ওপেন করে দিয়েছে। আজকে হুম আমাদের সিটি কর্পোরেশনের যেরকম বাজেট হোক না কেন, আমাদের জাতীয় বাজেট হোক না কেন, টোটালটাই হুম কিন্তু আমাদেরকে এই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। আমাদের সিটি কর্পোরেশনে আমার 10টি অঞ্চল, 10টি অঞ্চলের জন্য আমার 10টি ডাক্তার নিয়োগের কিন্তু জায়গা আছে। হুম কিন্তু এখন পর্যন্ত আমার সিটি কর্পোরেশন মাত্র 10টি অঞ্চলের জন্য মাত্র 3জন ডাক্তার। এরা আবার অতিরিক্ত দায়িত্বে, হ্যাঁ এরা আবার মশাও দেখছে, এরা আবার স্বাস্থ্যও দেখছে। কিন্তু হ্যাঁ মশা কিন্তু ডাক্তারদের দেখার কথা না, মশা না দেখার কথা হলো এন্টামোলজিস্টদের। আমি দেখলাম যে আপনার ওইখানে অতিরিক্ত একজন স্বাস্থ্য চিকিৎসক কর্মী ওখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার মানে কি, এত অতিরিক্ত দিলে কিন্তু হবে না, কিন্তু না, যে স্বাস্থ্যের দায়িত্বে তাকে স্বাস্থ্য নিতে হবে, যে মশকের দায়িত্বে তাকে এন্টামোলজিস্ট করতে হবে। সুতরাং এই যে সবকিছু আপনি কিন্তু যে আপনি ঢেলে। যেটা বললেন যে স্বাস্থ্যের দায়িত্ব স্বাস্থ্যকে নিতে হবে, আমরা যদি স্বাস্থ্যটা দেখি তাহলে দেখবো স্বাস্থ্যকে ভেঙে চুরে সবাই নিয়ে নিয়েছে। সিটি কর্পোরেশন নিয়েছে আরবান স্বাস্থ্যের দেখভালের দায়িত্ব, রেলওয়ে নিয়েছে তার এমপ্লয়ীদের দেখার দায়িত্ব, পুলিশ নিয়েছে তার এমপ্লয়ীদের দেখার দায়িত্ব, আর্মি নিয়েছে তার এমপ্লয়ীদের দেখার দায়িত্ব। এইভাবে স্বাস্থ্য খাতকে আসলে ভেঙে চুরে সবাই যে যার মতো করে নিয়েছে। তাহলে ম্যাস পিপল যারা, তাদের দায়িত্বটা কে নিবে আসলে? তাদের দায়িত্বটা যখন সিটি কর্পোরেশন শুনেন, ঘাড়ে দিচ্ছে তখন তো সিটি কর্পোরেশন আসলে ক্যাপাবল না ফর। আমি যেটা বলতে চাই, এই সিটি কর্পোরেশন কিন্তু এই দায়িত্বের জন্য যদি বলে সিটি কর্পোরেশন নগরের স্বাস্থ্যের দায়িত্ব সিটি কর্পোরেশন নিবে, আমি বলতে পারি সেই জায়গায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্যের জন্য সেই ক্ষমতা কিন্তু সিটি কর্পোরেশন নাই। কিন্তু এটা বাস্তব সত্যি কথা। আমার কি কোনো হাসপাতাল আছে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো হাসপাতাল কিন্তু নেই। আজকে অথচ আমি কথা দেখেন, বলছিলাম, অথচ আমার দেখেন মহাখালী আপনার যে আপনার মহাখালী যে স্থানীয় মার্কেটটা যেটা সরকার, আছে। জি। হ্যাঁ স্থানীয় সরকার আইনে কিন্তু আপনাকে হাসপাতাল, ডিসপেন্সারি, তারপরে কি বলে এটাকে, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, এইসব জিনিস চাপিয়ে দেওয়া আছে, যেটা আসলে বাস্তবতার সঙ্গে মিল নেই। তো আমাদের তো এই আম- জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। আ- না, আমি তো আই এগ্রি, এই জন্যই তো বললাম। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম আজকে মন্ত্রণালয়তে, যে আমাদের যে মহাখালী যে হাসপাতালটা, যেখানে আমাদের একটা হাসপাতাল তৈরি করা হচ্ছে, হুম, আমি জানতে চাইছি যে কি 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 এখানে হবে। ওটা বেসিক্যালি তো একটা মার্কেট। হুম, ওখানে সরকার থেকে প্রচুর টাকা খরচ করা হচ্ছে। আমি যদি এখন বলা হয় যে না, আমি হাসপাতাল ভেঙে আমি দোকান দোকান বরাদ্দ দিয়ে দিই, তাহলেও কিন্তু হবে না। হুম, সুতরাং আমি মনে করি এখন সময় আসছে নগরের স্বাস্থ্য সুরক্ষা, এখানে ডেঙ্গু আছে, ডেঙ্গুর সুরক্ষা, নগরবাসীকে কিভাবে স্বাস্থ্য সেবা দেওয়া যাবে, সবকিছু মিলেই কিন্তু এখন সময় আসছে কাজ করার। এবং এগুলাকে আপনি যেহেতু সুতরাং আমাদের সরকারের সেন্ট্রাল সঙ্গে বাজেট কিন্তু বাড়াতে হবে। যেহেতু ঘনিষ্ঠভাবে কাজ করছেন, আপনি কি সরকারকে এই জায়গাটা নক করবেন কিনা যে আসলে তো সিটি কর্পোরেশনের পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব না, এটা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে বা এই জিনিসটা চেঞ্জ করতে হবে? এটা অবশ্যই আইদার চেঞ্জ করতে হবে, বা সেই সক্ষমতা যদি চেঞ্জ করতে না পারা হয়, সেই সক্ষমতা আমাদেরকে দিতে হবে। সে সক্ষমতার জন্য আহ, আমাদের যে আরবান ডেভেলপমেন্ট, যে আরবান স্বাস্থ্য, যে ওটু কিন্তু আমাদেরকে দেখতে যদি হয়, শুধু হুম। কাগজ কলমে থাকলে হবে না। এটাকে বাস্তবে নিতে গেলে সেই ধরনের বাজেট, সেই ধরনের পরিকল্পনা, সেই ধরনের সমন্বয় সবকিছু কিন্তু করতে হবে। ধন্যবাদ আপনার এই আশ্বাসের জন্য। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে সিটি কর্পোরেশন তো আসলে এমন একটি বডি বা এমন একটি প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, নাগরিকরা এখান থেকে সেবা নিয়ে থাকে। তো আসলে নাগরিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের যে একটা সম্পর্ক থাকার কথা, যে একটা আন্তরিকতার জায়গা থাকার কথা, আমরা কিন্তু আমাদের হিস্ট্রিতে এখনো সেই জায়গাটি পাইনি। এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি কিন্তু ম্যানিফেস্টো বলেছি, আমি মাসে একবার করে ফেসবুক লাইভ করব, টক উইথ মেয়র, নগরের সবার সাথে, যে মেয়রের সাথে কথা বলা। এটি হুম, কিন্তু আমি যখন কথা বলবো, আমার সাথে কিন্তু আমার আহ, আমাদের সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর। দায়িত্বে, যারা ডিপার্টমেন্টাল হেড, তারাও কিন্তু থাকবে। এবং প্রত্যেক কাউন্সিলরকে বলেছি আমি মাসে মাসে লাইভ মিটিং করতে, এলাকার জন্য ওয়ার্ড ভিত্তিক লাইভ মিটিং করবে কাউন্সিলররা। আমার বোর্ড মিটিং কিন্তু আমি এটা পাশ করে দিব। তার মানে তারা জবাবদিহিতা করতেই হবে, এবং লাইভ মিটিং যখন হবে তারা রেকর্ডিং করবে। আমরা তখন জানতে পারবো যে বেশি মানুষের সেই ইয়ারটা কোথায়, ডিমান্ডটা কি? কমপ্লেনটা কোথায়, ডিমান্ডটা কি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আবার মাঝে মাঝে টাউন হল মিটিং করবো, অর্থাৎ এলাকার লোকজনকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমি মিটিং করতে চাই।
অর্থাৎ আমরা ভোট দেওয়ার পরে আবার 5 বছর পরে আবার ভোটের জন্য যাব না, এর থেকে আমি বের হয়ে যেতে চাই এবং জবাবদিহিতা করতে চাই, যেটি কিনা ম্যানিফেস্টোর মধ্যে আছে, তার উত্তর আমি কিন্তু দিলাম, এটি আমি করতে চাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, কিভাবে এবার একটু ডেঙ্গু মশা নিয়ে আসি। বলবো এটার থেকে? গত বছর আমরা দেখেছি যে ডেঙ্গু এবং মশা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আপনাদের ব্যাপক একটা হয়েছিল, লোকবল নিয়ে কীটতত্ত্ববিদ দিয়ে, এখনো কীটতত্ত্ববিদ আপনারা পাননি, এইবার কি করবেন? দেখুন, আমরা গতবার যেটা বুঝেছি যে এই মশা নিয়ে, বিশেষ করে এডিস মশার, এটার 90% তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন সিডিসি রিপোর্টে, বাসাবাড়ি, হাই রাইজ বিল্ডিং। হাই রাইজ বিল্ডিং হচ্ছে 52, অফিস আদালত, বাসা বাড়িতে হচ্ছিল 25%। সুতরাং আমি মনে করি আজকে আপনার লাইফের মাধ্যমে বলতে চাই যে আপনাদের নিজ নিজ আঙ্গিনা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। হাই রাইজ বিল্ডিং, আপনি 20 তলায় গিয়ে কিন্তু সিটি কর্পোরেশন পরিষ্কার করবে না। আর এডিস মশার জন্ম কিন্তু ড্রেনের পানিতে না, আমি আবার বলছি, এডিস মশার জন্ম ড্রেনের পানিতে না, এডিস মশার জন্ম হচ্ছিল আপনার বাসা বাড়িতে, আপনার ফেলে দেওয়া টব, ফেলে দেওয়া টায়ার, ফেলে দেওয়া কমোড, এগুলোর মধ্যে। আমি মনে করি 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আপনারা দেখে যে আমরা চিরুনি অভিযান করছি, বাসা বাড়িতে যাচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেককে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। আমাদের অ্যাওয়ারনেস আমাদেরকে বিল্ড আপ করতে হবে। আপনার কমোটে যদি এডিস মশার জন্ম হয়ে থাকে, আপনার ফ্রিজের ট্রের পানিতে যদি এডিস মশার জন্ম হয়, আপনার এসির পানি যেখানে পড়ে যায় সেখানে যদি এডিস মশার জন্ম হয়, এই দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনি দেখেছেন কয়দিন আগে, আমি এই ঈদের 2 দিন আগে বাড়িধারা একটা অভিজাত বাড়ির নিচের তলায় কোটি কোটি এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। এখন এই বাড়িতে তো আমার সিটি কর্পোরেশন লোক যেতে পারবে না, তো এখানে তো নিজেরটা নিজে করতে হবে। সুতরাং আমি যেটা মনে করি যে যার যার দায়িত্ব, স্পেশালি এডিস মশার ক্ষেত্রে এটি পরিষ্কার পানিতে জন্ম। এবং আমি অনুরোধ করব আজকে এখনই আপনাদের যার যার বাসা বাড়িতে, যার যার ছাদ আপনারা ঢালাই করেছেন, আমাদের মেট্রো রেল থেকে শুরু করে যেসব ডেভেলপমেন্ট জায়গা যেগুলো আছে, সবাইকে আমি অনুরোধ করব আপনাদের 3 দিনের জমা পানি আমরা যেন ফেলে দিই। এটি ছাড়া এডিস মশার থেকে উদ্ধার করার কিছু নেই। অবশ্যই ফাইনিং যেটা আছে, ফাইন কিন্তু অব্যাহত থাকবে। আমরা যেই জায়গাতে পাবো, যে বাসা বাড়িতে পারবো, যে অফিস আদালতে পাবো, মিনিস্ট্রিতে মিটিং হয়েছে, যদি কোনো অফিসেও পাই গভর্নমেন্টের কোনো সেই ডিপার্টমেন্ট দায়িত্ব যে আছে তার নামে কিন্তু আমরা কেস করব। সেই ধরনের অলরেডি একটা ডিসিশন নিয়ে নিয়েছি আমরা। এটা ভালো উদ্যোগ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। শুধু শেষ একটা বিষয় জানতে চাইবো যে প্রধানমন্ত্রী বলেছেন যে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তা আমরা আশাবাদী যে আপনি সেই ব্যাপারে কাজ করছেন। একটু যদি বলতেন যে কিভাবে সেই কাজটা চলছে, নিজের পায়ে দাঁড়ানো। দেখুন, একটা উদাহরণ দিই, যে আমি যে ইউনিমার্ট যে বিল্ডিং এ আছি, সেই ইউনিমার্ট বিল্ডিং এ 75% কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আরেকজনকে, আর 25% পেয়েছি আমরা। সুতরাং এগুলো তো স্বপ্ন চিন্তা করা যায় না যে আমাদের মার্কেটও 70%, 30% পেয়েছি আমরা। সুতরাং আমরা মনে করি আমরা কিভাবে নিজের পায়ে দাঁড়াবো সেটির জন্য আমরা চিন্তা করছি যে আমরা কি কোনো ধরনের সিটি বন্ড বা টাউন বন্ডের এগেনস্টে আমরা কিছু ফান্ড উঠাতে পারি কি না পারি, বিভিন্ন দিক নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। আমরা যথাসময়ে আমরা সবার সামনে আসব যে কিভাবে নিজেরা কোনো ধরনের হসপিটাল করতে পারি নাকি, নিজেরা কোনো ট্রেনিং সেন্টার করতে পারি নাকি। কারণ এগুলো করতে গেলেও কিন্তু জায়গা লাগবে, এটা করতে গেলেও প্ল্যান করতে হবে, এবং একটা কমপ্লিট সলিউশন দিয়েই কিন্তু আমরা জনগণের সামনে আসতে চাই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান শুনলেন, সারা বাংলা ফোকাস। আতিকুল ইসলাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গে থাকুন, আবার দেখা হবে আগামী সোমবার। সময়টা ভালো না, নিরাপদে থাকুন, সচেতন হন, ঘরে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আপনাদের ধন্যবাদ।